এবারে সবশেষ আয়োজন আনন্দ আড্ডা। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে। প্রথমেই জানতে চাইবো, আজ থেকে আপনার একটা এক্সিবিশন শুরু হচ্ছে, এই এক্সিবিশন সম্পর্কে যদি কিছু বলতেন। আজকে থেকে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ডুইক গ্যালারিতে, ধানমন্ডি ডুইক গ্যালারিতে একটা এক্সিবিশন হচ্ছে। এটা পুরোটাই ওমেন্স ওয়্যার বেস। এখানে ডিজাইনার ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস, জুয়েলারি, ব্র্যান্ডেড মেকআপস, শুজ, ব্যাগস, এভরিথিং যেটা আর কি মানে ওমেন্স ওয়্যারকে কমপ্লিট করে। সো এগুলা পাচ্ছে একসাথে। তো এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য জি, এবং কারণ সম্পর্কে যদি একটু বলতেন। মূল উদ্দেশ্য ঈদকে সামনে রেখেই, কিন্তু ঈদের সাথে প্রতিবারই আমি যখন এক্সিবিশনস করি তখন আমি আমার নেক্সট সিজনে কি করছি, কি কাজ আমি করব সেটা একটা রিভিউ আমি করি। সো একই সাথে আমি ঈদটা আপডেট করব। আচ্ছা, এক্সিবিশন ঈদের জন্য ঠিক আছে, কিন্তু নেক্সটে আপনি কি কাজ করছেন সেটার যে প্ল্যানটা বা রিভিউটা যে আপনি দিচ্ছেন, এটার পেছনে কারণ কি? বলতে গেলে আমি কি করছি সেটা সবসময় জানতে চায় আমার ক্লায়েন্টস, যে নতুন কি আসবে আমার স্টোরে। সো দেখা যায় যে ওইটার একটা রিভিউ দিলে তাদের ইন্টারেস্টটা আরো বাড়ে। পরবর্তীতে আমার যে অনলাইন পেজ, ওখানে শপিং এর জন্য তাদের জন্য সুবিধা হয় যে ওকে ফাইন, এই প্রোডাক্টস গুলো থাকবে, সো আমরা আরো নতুন আরো বেশি করে দেখবো। আচ্ছা, অনলাইনের প্রসঙ্গে একটু জানতে চাই যে ক্রেতারা কতখানি কমফোর্টেবল এবং আপনি এটা সবচেয়ে বেশি ভালো জানবেন, এই সম্পর্কে যদি বলতেন। আগের তুলনায় এখন অনেক বেশি রেসপন্স পাওয়া যায় অনলাইনে, এবং অনলাইনে আগে যেরকম ট্রাস্টে হয়তো একটু প্রবলেম ছিল ক্লায়েন্টদের, কিন্তু ইদানিং এত বেশি বুটিকস অনলাইন বেসড হয়ে গেছে ফেসবুকের কারণে, থ্যাঙ্কস টু ফেসবুক। সো স্টিল তো দেখা যায় যে এখন অনেক বেশি রিলাই করে এবং তারা খুব বেশি জানতে চায়, কারণ এত অফিসে থাকে মেয়েরা, আর এত বেশি বাসার কাজ থাকে, বেবি থাকে, নিয়ে আসতে পারবে না, ব্লা ব্লা ব্লা। তো ওই কারণে দেখা যায় ওরা বেশি প্রেফার করে যে আমি অনলাইনে দেখলাম আগে প্রোডাক্টটা, দেখে যদি আমার ইন্টারেস্ট ফিল করলো তাহলে আমি যে ওটা পিক করলাম বা ওটা সম্পর্কে আরো ডিটেলস জানতে চাইলাম। এই ক্ষেত্রে অনলাইনটা ইদানিং অনেক সুবিধা দিচ্ছে। আমরা যখন একটি পোশাক দেখছি, পুরোপুরি রেডি দেখছি, আপনি জানেন পোশাকের পেছনের গল্পটা, তো এই গল্পটা যদি একটু বলতেন। ওয়েল, আমি শান্তমারিয়ামের স্টুডেন্ট, ফ্যাশন ডিজাইনার, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সো আমাদের ওখানে এই 4 বছর আমি যতটুকু শিখে এসেছি, এখানে মেইনলি শেখানো হয় যে ডোন্ট জাস্ট সি, অবজার্ভ। এটাই হয় যে যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করব, সেটার পিছনে আমাদের কোনো একটা ভালো লাগা থেকেই আমরা কাজটা করি। তো ওই ভালো লাগাটাকে কিভাবে পোশাকে আমরা কনভার্ট করব, ওইটাই থাকে মেইন টার্গেট। যেরকম আমার এই নেক্সট কালেকশনটা পুরোটাই রেইনবো বেসড। সো এখন দেখা গেছে যে একটা রংধনু দেখে আমার কতটা ভালো লাগলো, সেটা আমি কতভাবে কত নতুন নতুন পদ্ধতি দিয়ে পোশাকের মধ্যে আনতে পারি, সেটাই আমার চেষ্টা। অনেক সময় দেখা যায় যে কোনো একটি পোশাক কিনতে গেলে যারা ক্রেতা তারা মূল্য নির্ধারণ নিয়ে কিছুটা সংকোচে পড়ে যায়, দাম বেশি হয়। আপনার কাছে এটা কি মনে হয়, একজন ডিজাইনার হিসেবে আপনি যেহেতু পোশাকের পেছনের গল্প জানেন, এটা কতখানি যৌক্তিক? যৌক্তিকও, আবার এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট কতটা ম্যাচিওর, ইন আ সেন্স আমি আমার ক্লায়েন্ট বেস যেটা ঠিক করি সেটা হচ্ছে আমার বলতে পারেন সেমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে তারপর বাকি স্টেজ যারা অ্যাফোর্ড করতে চায় এবং অ্যাফোর্ড করতে পারে। সেক্ষেত্রে আমার যে এক্সিবিশনে এমন না যে আমি অন্য কাউকে প্রেফারেন্স কম দিচ্ছি বা এরকম কিছু। 1500 টাকা থেকেই স্টার্ট হয় এবং 12,000 টাকা পর্যন্ত আছে। সো রেঞ্জটা এমন ভাবেই সেটিং করা আছে যেন সবার জন্যই কিছু না কিছু থাকে, এই আর কি, ডিসঅ্যাপয়েন্টেড যেন না হয়। এবারের ঈদকে সামনে রেখে ড্রেস ডিজাইনের সময় আপনি কি ধরনের কাপড় এবং কোন ধরনের ডিজাইনের উপর বেশি গুরুত্ব দিয়েছেন? আমি এক্সপেরিমেন্টটা বেশি পছন্দ করি। যে কোনো ট্রেন্ডটাকে এখন আমি ওভাবে ফলো করছি না, কারণ আমি মনে করি এটা আমার লার্নিং স্টেজ। এখন আমি শিখবো, পরে আমি ওগুলো অ্যাপ্লিকেশন করে দেখবো যে কতটা বেশি আমি ওটার জন্য অ্যাপ্রিসিয়েটেড হই। তো সেক্ষেত্রে আমি ঈদকে সবসময় টার্গেট করি, কিন্তু কমফর্টটাকে আমি মেইন রাখি। যে ঈদের দিন সকালে যখন অনেক কাজ করে মানুষ আর গেস্ট আসে, তখন তার কাছে কমফর্টটাই বেশি। সো আমি ওই জন্য বেশিরভাগ কটনে করি, লিলেনে করি, এবং আমার কাছে এমব্রয়ডারিজ বেশি ভালো লাগে। আর এবারে প্রসঙ্গে চলে আসি যে অনলাইন, এই যে অনলাইনে
শপিং করছে এবং আপনারাও সেক্ষেত্রে অনেকখানি সহযোগিতা করছেন, আপনাদের অনুসারী আছেন অনেকেই, তো তারা যখন আপনাদের কাছে জানতে চায় তাদেরকে কিভাবে আপনি উৎসাহ দেন? উৎসাহ আম, উৎসাহ দেওয়ার একটাই আমার চাবিকাঠি, সেটা হচ্ছে কনফিডেন্স। কারো যদি ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি না যে একটা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য সবসময় একটা মডেল না থাকলে আমি সেটা পারবো না। আমার যদি কনফিডেন্স থাকে আমি যথেষ্ট, আমি এটাই মনে করি। সো ইচ্ছাটাকে না মরে যেতে দিয়ে ওটাকে যদি নিজের আয়ত্তে রাখা যায় তাহলে এটা কোনো ব্যাপার না, এমন কঠিন কিছু না। আচ্ছা, যখন একজন ক্রেতা একটি পোশাক কোথাও গিয়ে দেখে শুনে কিনছেন আর অনলাইনে দেখছেন, তারপরে জানাচ্ছেন আপনাদেরকে যে তিনি এটা নিতে চাচ্ছেন, তো পার্থক্য আছে, তো তাদের সামনে উপস্থাপনের একটা বিষয় থাকে। হ্যাঁ, অফকোর্স। অনলাইনে এই উপস্থাপনের প্রক্রিয়াটা কি এবং সেটা কিসের উপর বেশি জোর দেওয়া হচ্ছে? অনলাইনে আগে বেশি ছিল হচ্ছে মডেল বেস, যে কোন মডেলকে কতটা সুন্দর লাগছে একটা পোশাক পরলে, কিন্তু ইদানিং মানুষ বেশি দেখতে চায় যে আমাকে পরলে কেমন লাগবে, অ্যাজ ইন মানে আমি যে কিনবো জিনিসটা, আমার মতো যারা ধরেন হাউসওয়াইফ বলেন, চাকরিজীবী মহিলা বলেন, তাদের কেমন লাগবে, তারা সেটাই বেশি প্রাধান্য দিতে চায়। তো তাদেরকে যদি এটা তুলে ধরা যায় যে প্রোডাক্টটা মেইন, মানুষটা না, আপনি পড়লে আপনাকেও বেশি সুন্দর লাগবে, এমন না যে শুধু একটা সুন্দরী মেয়ে পড়লেই সুন্দর লাগবে। সো তখন তারা আরো বেশি কমফোর্টেবল ফিল করে যে আচ্ছা ঠিক আছে, এটার প্রতি আমি রিলাই করতে পারি, যেহেতু অনলাইনে, কিন্তু অনলাইনেও ড্রেসটাই বেশি সুন্দর মডেলটা থেকে। সো আই হোপ আমাকেও সুন্দর লাগবে, এইভাবে চিন্তা করে। এবার একটু চলে আসি, নতুন যারা ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ছেন, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছেন এবং ফ্যাশন ডিজাইনার হতে চাচ্ছেন, অনেক দূর পথ এগিয়ে যাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা থাকলে আরো বেশি ভালো হতো বলে আপনি মনে করেন? আমার সবার কাছে এটাই বলার থাকবে যে যদি আমাদের অ্যাজ আ স্টুডেন্ট আমাদেরকে আরেকটু বেশি প্রমোট করা হতো, আমাদের কাজগুলা দিয়ে এক্সিবিশনস করা হতো, তাহলে ইউনিভার্সিটির তো অবশ্যই এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, আমাদের জন্য আরো বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে যেসব এক্সপেরিমেন্টস গুলা করলাম, যেসব কাজগুলা করলাম, সেটা আমরা কোথাও ডিসপ্লে করতে পারছি। আমাদের সবসময় আয়ত্তে থাকে না, কিন্তু ইউনিভার্সিটির ব্যাকআপ থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়, এই আর কি। আর সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতার বিষয় একটু আসবো, যে নতুন যারা এই বিষয়টি নিয়ে পড়তে যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে, কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করেন? কিছু সময় হয় এটা যে আমি একটা ড্রেস কল্পনা করছি একরকম, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে আমার কাছে এনাফ ক্লোদিং, অ্যাজ ইন মানে অনেক ধরনের ভ্যারাইটি অফ ক্লোদিং নাই, অনেক ধরনের ইকুইপমেন্টস নাই যেটা দিয়ে আমি আমার পোশাকটাকে সেই পরিপূর্ণ লুকটা দিতে পারবো যেটা আমি দিতে চাচ্ছি। সো এক এক সময় ওগুলা কিছু এখন পর্যন্ত আসেনি বাংলাদেশে অনেক কিছুই, কিন্তু এটা একেবারে যে ইম্পসিবল তা না। আমি যদি ওটা চাই তাহলে আমি ওটা যে করেই হোক অর্জন করে তারপরে আমি ওই পথটা পাড়ি দিব। ফ্যাশন ডিজাইনার হিসেবে দেশি এবং বিদেশি ডিজাইনের মধ্যে কি কি পার্থক্য চোখে পড়ে? দেশি এবং বিদেশি ডিজাইনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটাকে এত ভেদাভেদ না করে আমরা যদি চিন্তা করি যে অ্যাপ্লিকেশন যেটা হয় পোশাকের মধ্যে, আমি কোনো কিছু বুনন বলি, প্যাটার্ন বলি, যেটাই হোক না কেন, সেটা যদি আমি চাই আমার ট্রেডিশন অনুযায়ী অ্যাপ্লাই করতে, তাহলে আমার মনে হয় না যে তেমন কোনো ডিফারেন্স রাখার কিছু আছে। কারণ একটা গাউনের যে কাট, সেটা আমি একটা গাউনে, আমাদের দেশে হয়তো গাউন পরবে না, কিন্তু আমাদের দেশে যে আনারকলি টাইপ ড্রেস আছে বা আরো যেসব পাকিস্তানি স্টাইল ড্রেস আছে যেগুলো বাংলাদেশেও এখন বানানো হচ্ছে, সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করলে ওয়াই নট, মানে পিপল লাভ টু টেক চ্যালেঞ্জেস। সো দেখা যায় যে তারা ওটা পরে খুব আনন্দ পাবেই। ফ্যাশন ডিজাইনিং নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্ন কি? স্বপ্ন তো আমি অনেক বেশি দেখতে পছন্দ করি। সো দেখা যায় যে আমি যেটা চিন্তা করি, আমার পড়া শেষ হবে ফেব্রুয়ারিতে, পড়া শেষ হওয়ার পর আমি চাইবো অবশ্যই আমার বিজনেসটাকে অনলাইন থেকে বাস্তবে রূপান্তর করতে, একটা শপ নিতে। কিন্তু এর থেকে বড় ইচ্ছা হচ্ছে যে অনলাইনেই আরো কত বেশি আমি জিনিসটাকে ফোকাস করতে পারি, সো দ্যাট অনলাইনে মানুষ আরো বেশি কমফোর্টেবল হয়। কারণ ফেসবুক বলেন বা অনলাইন যে মিডিয়াটা, এটাই কিন্তু আমাকে আজকে ফ্যাশন ডিজাইনার বানিয়েছে বলতে গেলে। সো আমি চাইবো এইটাই আমার মেইন বিজনেস হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারে বিদায়ের আগে সবিনয় জানাই, দিন প্রতিদিন সম্পর্কে আমরা আপনাদের মতামত জানতে চাই, আপনাদের মনের মতো করে সাজাতে চাই এই অনুষ্ঠান। আপনাদের মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাদেশের নূর টাওয়ার, 110, বীর উত্তম সিয়া